শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতি ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজ সভা বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের ১৫ বছরে দুর্নীতি, অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর ২ মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ, দুর্নীতি সহ কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, বাংলাদেশে মুদ্রা বাজার স্থিতিশীল হচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তিনি বলেন, রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী জনসংখ্যা প্রায় ৩.৫ কোটি, যা দেশের মোট শ্রমশক্তির ৩৭%। তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশের সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের ১৮ মাস পর জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তার সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রসিকিউটর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মৃত্যু হয় শত শত মানুষের। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে। নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের ১৮ মাস পর। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও ১৮ মাস পরে ইলেকশন।
এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। আইসিসির যিনি করিম খান, উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এদিন জাতিসংঘের সাইডলাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুভ, মার্কিন সেনেটর ডিক ডারভিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শারদীয় সাজে সেজেছে প্রাণ প্রকৃতি। ঋতুরানী শরতের সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য করার পথে তারা। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। নাজমুস সালেহীর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব। আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো যে ভালো ভূমিকা রাখতে পারবেন, এই জায়গায় জনগণ আগের চাইতে হাজার গুণ বেশি তারা আশা করছেন বলে আমরা মনে করি। জোয়ারের মতো মানুষ জামাত ইসলামীর কথা শোনার জন্য একটা আকুল আগ্রহ নিয়ে ছুটে আসতেছে। জনগণ চাচ্ছে একবার কমপক্ষে ইসলামী শক্তি দেশটা শাসন করুক। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দ্রুত ঘোচাতে চায় তারা। ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী, এই তিন শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাইমারি আলাপ আলোচনা তো শুরু হয়েছে বলে আমরা জানি। আমরা অন্তত 7-8টা ইসলামী দলের সাথে কথা বলেছি, আর সরাসরি দলের পদ পদবি ধারণ করেন না অথচ ইসলামিক স্কলার, ইন্ডিভিজুয়ালি জাতির কাছে তার মর্যাদা আছে এমন আলেমদের সাথে আমরা আলাদা আলাদা মত বিনিময় করেছি। ভোটের মাঠে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি, জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটি ব্যালট বাক্স হওয়া অতীব জরুরি বলে আমরা মনে করি। মানুষের আশা আকাঙ্ক্ষার এই ফ্লোটা যদি যুক্ত হয় তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখতে পারবো। যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে
তাহলে আমি মনে করি দেশে সরকার তারাই গঠন করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 11টি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 28 সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলায় হবে কর্মী সভা। মার্জিয়া মুমুর রিপোর্ট। জেল, গুম, নির্যাতন, গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি। প্রথম দফায় 28 সেপ্টেম্বর একযোগে দেশের 3টি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে 3টি কমিটি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিশেষ বার্তা, সেটি হচ্ছে তৃণমূলে একদম পৌঁছে দেওয়া হবে এবং একই সাথে সাথে আগামী রাজনীতি কোন পন্থায় পরিচালিত হবে এবং সেই রাজনীতিতে কতটা মানবিক, কতটা সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়গুলো সম্মিলিতভাবে উপস্থাপিত হবে, সেই বিষয়গুলো তৃণমূলকে একদম জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে সভা করেছি, এখন জেলা পর্যায়ে আমরা 3টি অঙ্গ সংগঠন মিলে যৌথ সভা করতে যাচ্ছি। লক্ষ্য উদ্দেশ্য একটাই, নেতাকর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখা। কিছু কিছু জায়গায় কমিটি নেই বা কমিটির কিছু অসঙ্গতি আছে, আমরা এই যৌথ কর্মী সভার মধ্যে দিয়ে সেগুলো ফাইন্ড আউট করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন করে ঢেলে সাজানোর একটা প্রস্তুতি আমাদের আছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দেশ জুড়ে দলের সাংগঠনিক সংস্কার আর নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের প্রস্তুত করতেই এই কর্মসূচি। এটাও এক ধরনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য, যেন সেটা নির্বাচনে আমাদেরকে সহায়তা করবে। সো এটা আমাদের চলমান এবং এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার করলে যেন আমাদের পক্ষে কোনো অসুবিধা না হয়। 16 বছরে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জর্জরিত, আমরা একটা সম্মেলন পর্যন্ত করতে পারি না। যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন উপজেলায়, পৌরসভায়, জেলায়, বিভাগে, তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলাতেই হবে কর্মী সভা। জেলার পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করবে বিএনপি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 34 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 5 মাসের মধ্যে এ নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এর আগে সব দলের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের রূপরেখা তৈরি করা হবে। তিনি 3 দশকের বেশি সময় পর রাকসু নির্বাচন দেওয়ার উদ্যোগে নেয় খুশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। 1953 সালে প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় 1956 সালে। তবে 1962 সালে রুশো থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হিসেবে নামকরণের পর 14টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 1990 সালে রাকসুর ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুর ভিত্তিক রাজনীতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় দীর্ঘ 34 বছর ধরে বন্ধ রাকসু নির্বাচন। সম্প্রতি অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামী 5 মাসের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনার মাধ্যমে রাকসু নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানান। অতীতে যে ধরনের অসুস্থ ছাত্র রাজনীতি চলেছে এবং জাতীয় রাজনীতির সাথে যে ধরনের লেজুর বৃত্তি তারা করেছে, অপরাজনীতি যেভাবে করেছে, সেইটা আর আমরা বিশ্ববিদ্যালয়ে হতে
দিতে চাই না, এবং আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীদেরও সেই একই মতামত যে আগের ফর্মে রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। শিক্ষার্থীরা জানান রাকসু নির্বাচন হলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের স্বার্থে নেয়া এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষাবান্ধব একটা ছাত্র রাজনীতি চাই, প্রতিনিধি থাকবে, তারা একটা নির্দিষ্ট জবাবদিহিতার মাধ্যমে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা নজির স্থাপন করতে পারে ঢাকা বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য, যে আমরা অন্যান্য প্রতিনিধির জন্য অপেক্ষা না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা না করে আমাদের নির্বাচনটা আমরা দিয়ে দিতে পারি। সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশে ছাত্ররা তাদের যোগ্য নেতৃত্ব সামনের দিনে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। এদিকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলছেন রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতা তৈরি হবে। সংসদ নির্বাচন দিলে শিক্ষার্থীদের মনের যে দাবি, তাদের দাবি দাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আদায় করার জন্য একজন ছাত্র যিনি ভিপি নির্বাচিত হবেন, তার মাধ্যম দিয়ে তাদের দাবিগুলো প্রতিষ্ঠিত করতে পারবে। 2018 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, তার আগে থেকে কিন্তু ডাকসু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি এবং দাবি দাওয়া দিয়েছি, তখন কিন্তু হয়নি। একটা আকাঙ্ক্ষার জায়গা আছে ডাকসুর বিষয়ে বা ছাত্র সংসদের বিষয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় এবার সরিয়ে দেয়া হলো দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদেরও। বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 অনুসারে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গেল 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশে নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চলাচল সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে। এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান, ভাঙ্গা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙ্গা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1600 কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের 166 কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য 900 কোটি টাকায় কেনা জমির বেশিরভাগই নদীতে বিলীন। এছাড়া সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে, স্থানীয় সাবেক MP নূরে আলম লিটন চৌধুরী পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ দুর্নীতি বাস্তবায়ন করে দালাল চক্র। এ নিয়ে অধিকতর তদন্ত করেছে দুদক। শাহাদাত অঙ্গনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট।
চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আবার জেগে উঠেছে চর। খাস খতিয়ান ভুক্ত এ পানির জমিকেই অধিগ্রহণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, মাতবরের চরসহ 8টি মৌজার 226.27 একর জায়গা পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কাঁঠালবাড়ি মৌজার 32 একর জমি নাল, বাকি জমি পদ্মা নদী ও আড়িয়ালখা নদের অংশ। অভিযোগ উঠেছে এ জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। দেখা যেতেছে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু এই জায়গায় অনেক মানুষ এখনো বিল পায় নাই। কিছু কইতে যায় তো মনে করেন যে ক্ষমতা হেরা হয়, আজ দুটোকে ধরে নিয়ে মাইর দূর করবো। এই খাস জমি দেখাইয়া যারা টাকাটা উড়ে নিছে, এই টাকা যদি কঠিন বিচার হয় তাহলে মনে করেন যার মালিকানা সেই টাকাটা পাইব। নদী শাসনের নামে উত্তোলন করা বেশিরভাগ বালু ফেলা হয় নদীতেই, কয়েকটি এলাকায় ফেলা হয় কৃষি জমিতেও। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ নুরে আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব বাস্তবায়ন করে দালাল চক্র। হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান প্রধান অভিযুক্ত। বালু চরের কারণে আমাকে বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। আমার বাড়ি পিছনে ব্যাঙ্গের সব নামে শেষ। পানি বন্দির নিগে আমাকে যা ক্ষতি করছে বালি হালাইয়া, ক্ষতির সীমানা নাই। এ ঘটনায় প্রথম দফা তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে অধিকতর তদন্ত করছে দুদক। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয়ের রয়েছে। প্রথম দফা তদন্তের পর তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনিত দিয়ে সহকারী সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এলে শাখার সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাইনুল হাসান ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক তহসিলদার মাহমুদ ব্যাপারীকে। এরপর ক্ষতিপূরণের 460 কোটি টাকা আটকে দেন সাবেক জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এসব জমি অধিগ্রহণকে ঘিরে জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে গড়ে ওঠে এক শ্রেণীর দালাল। এসব দালাল ও জনপ্রতিনিধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দক্ষিণ লেবানন আর বেকা উপত্যকা জুড়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকেই চলে যাচ্ছেন রাজধানী বৈরুতের দিকে। তবে লড়াই তীব্র হলে উদ্বাস্তু ও মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে অনেকে। এদিকে বাস্তুচ্যুতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। দেয়া হচ্ছে খাবার, স্যানিটারি সরঞ্জাম সহ বিভিন্ন মানবিক সহায়তা। বেশ বড় পরিবর্তন আসতে যাচ্ছে বিপিএলে। গত আসরের 3টির পরিবর্তে এবার যুক্ত হচ্ছে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে অনেকটাই এগিয়েছে প্রক্রিয়া, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল এর ড্রাফট। আসর শুরু হবে 27শে ডিসেম্বর। টিম তো 95% কনফার্ম। চেঞ্জ হয়েছে 3টে আর কি। যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথটা দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে আসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে। তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। এবার প্রকৃতির শারদীয় সাজের খবর। রূপ মনোহরী শরৎ ঘুরে ঘুরে আসে নতুন রূপে, নতুন সম্ভাবনায়। চরাচর জুড়ে তীব্রভাবে জানান দিয়ে আসা শরৎ যাপনকে উৎসবের আমেজে ঢেকে দেয়। আনন্দের ভাসানো শরতের সকাল, দুপুর, সন্ধ্যার গল্প জানাবেন জান্নাতুল দোন্না। ক্যামেরায় ছবি এঁকেছেন মঞ্জুরুল হক মঞ্জুর। বাতাস, মেঘ, তারপর বৃষ্টি। শ্রাবণ তো শেষ হয়েছে কবেই, তবুও মেঘে মেঘে বিরামহীন বাদলের শেষ গর্জন।
বিলের বুক জুড়ে সবুজের মাঝে ফুটে আছে লাল শাপলা। দেখতে দেখতে গায়ে লাগে সকালের নরম রোদ। ঝকঝকে নীল আকাশের নিচে বৃষ্টির স্বচ্ছ পানিতে পদ্ম আর শাপলার মৃদু মন্দ বাতাসে দোল খাওয়া। কানে কানে বলে যায়, এই তো শরৎ। মধ্য শরতে এসে এখনো রাজত্ব করছে বর্ষা। থেমে থেমে হচ্ছে ঝুম বৃষ্টি। কোথাও কোথাও ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। শরতের এই আকাশের নিচে পদ্ম আর লাল শাপলার জীবন হয়েছে আরো দীর্ঘায়িত। লাল শাপলা যেন শরতের স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে আছে রানীর মহিমায়। আয়না ঝকঝকে আকাশ জুড়ে শিমুল তুলোর মতো উড়ো মেঘ সগৌরবে বলে যায়, এসেছে শরৎ। নীল আকাশে সাদা মেঘের সঙ্গে পাল্লা দিতে বিস্তৃত প্রান্তর জুড়ে ফুটে আছে কাশফুল। যেন একসঙ্গে বসেছে লক্ষ শুভ্র রাজহাঁসের মেলা। বয়ে যাওয়া মলয় বাতাস বলে যায়, এসেছে শারদ। নদীর তীরে কিংবা বনের প্রান্তরে নয়ন জুড়ানো কাশফুলের সামনে প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলার ইচ্ছা নেই এমন যুগল পাওয়া দুষ্কর। প্রেমমুগ্ধ নয়ন আটকে যায় তখন কাজল পরা কোনো চোখে। হিয়ার মাঝে লুকিয়ে থাকা প্রিয় মুখকে এই সময়ে বড় বেশি বলতে ইচ্ছে করে, ভালোবাসি। সুন্দরের উপস্থিতি শুদ্ধ করে মানুষের মন। আবার প্রকৃতি আট পৌরে মানুষকেও করে তোলে ভাবুক। ইঁদুর দৌড়ের নাগরিক জীবন ভরে উঠুক শারদ শুভ্রতায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ঘুরে দাঁড়ানো বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের। বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা। জামাতের সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করা তোড়জোড় বিএনপির। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।